দেখো আজকে তোমাদের সঙ্গে আমরা ব্যবসার পরিবেশ নিয়ে করছিলাম। হ্যাঁ, তো চ্যাপ্টারটা হচ্ছে ব্যবসার পরিবেশ। ব্যবসার পরিবেশের আমরা যে 6টি পরিবেশের কথা করেছিলাম, যেগুলো ব্যবসায়ীদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। যার মধ্যে 6টি ছিল না, আমরা বলেছিলাম যে অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, প্রযুক্তিগত, আইনগত, এই ধরনের বিষয়গুলো আলোচনা করেছিলাম। এখন আমরা দেখব যে ব্যবসায়ের উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কী কী। পরিবেশের ব্যবসায়ের উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ, পরিবেশের উপাদানসমূহ আমরা এইভাবে বলি যে প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী পরিবেশের উপাদানসমূহ, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো এখানে প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী উপাদানের মধ্যে দুটো ভাগ করে দেওয়া আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ উপাদান আর একটা হচ্ছে বাহ্যিক উপাদান। দুটো উপাদান আমরা এখানে লিখি। এই জিনিসটা দেখো, অভ্যন্তরীণ উপাদান। অভ্যন্তরীণ বিষয়টা কি? যেগুলো ব্যবসার মধ্যেই থাকে, সেই উপাদানগুলো কীভাবে পরিবেশের উপাদানগুলো ব্যবসায়ীদের প্রভাব বিস্তার করে সেগুলো আমরা আলোচনা করব। এটা হচ্ছে বাহ্যিক উপাদান সমূহ। যে বাহ্যিক কিছু উপাদান আছে যেগুলো প্রতিষ্ঠানের বাইরে কিন্তু ব্যবসায়ীদের বিভিন্নভাবে ব্যবসা প্রতিষ্ঠানকে প্রভাব বিস্তার করে থাকে। সেগুলো কি এক একটা করে আমরা সেই বিষয়গুলো তোমাদের সামনে আলোচনা করব। প্রথম উপাদান হচ্ছে মালিক বা শেয়ার হোল্ডার। মালিক বা শেয়ার হোল্ডার, মালিক কি? ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। আবার ব্যবসা প্রতিষ্ঠান যদি বড় হয় তাহলে সেখানে অনেক মালিক থাকে, অল্প অল্প শেয়ার কিনে। তো সেই শেয়ার হোল্ডাররাও প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ বলো বা পরিচালনা বলো, যে কোনো কাজে কিন্তু তাদের ইচ্ছা বা সিদ্ধান্তটাই সবচেয়ে বড়। সেই জন্য এগুলো ব্যবসায়ের উপর প্রভাব বিস্তার করে, কারণ মালিকের ইচ্ছা বা শেয়ার হোল্ডারদের ইচ্ছা অনিচ্ছার উপর ভিত্তি করেই প্রতিষ্ঠানে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা বা পরিবর্তিত পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয়। এই জন্য এই বিষয়টাকে মাথায় রাখতে হবে, মালিক বা শেয়ার হোল্ডার। আভ্যন্তরীণ উপাদানের এই বিষয়কে মালিক বা শেয়ার হোল্ডার যেহেতু ব্যবসার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, ব্যবসার সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, সেই জন্য এগুলো এদের সিদ্ধান্ত বা এদের ইচ্ছা অনিচ্ছার উপর গুরুত্ব দিয়ে ব্যবসার কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। মালিক বা শেয়ার হোল্ডার প্রথম। এরপর আসতেছে যে পরিচালনা পর্ষদ। পরিচালনা পর্ষদ হচ্ছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, এগুলো সাধারণত বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়, যে মালিক প্রতিষ্ঠান পরিচালনা কোনো কাজেই থাকেন না, তিনি শুধুমাত্র প্রতিষ্ঠানের মালিকই থাকেন। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য আলাদা একটি পর্ষদ গঠন করা হয়, যেখানে একজন মহাব্যবস্থাপক, একজন ব্যবস্থাপক, কয়েকজন পরিচালকের সমন্বয়ে সে পরিচালনা পর্ষদ থাকে। সুতরাং এদের উপর ভিত্তি, এদের মতামত বা সিদ্ধান্তের উপর ব্যবসা প্রতিষ্ঠানের কিন্তু সমস্ত কিছুই নির্ভর করে। সেই জন্য পরিচালনা পর্ষদও আসলে ব্যবসার উপর প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। এরপরে ধারাবাহিকভাবে যারা আসবে সেটা হচ্ছে শ্রমিক কর্মী। শ্রমিক কর্মী হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের প্রাণ। শুধুমাত্র অর্থ দিয়েই কিন্তু ব্যবসার কার্যক্রম চলে না, বরং ব্যবসায়ের যে উৎপাদন বা ব্যবসায়ের যে বিভিন্ন কাজগুলো যেগুলো বাস্তবায়ন করতে হয়, তার জন্য শ্রমিকের কোনো বিকল্প নেই, শ্রমিক কর্মী। সুতরাং শ্রমিক কর্মীরাও ব্যবসার উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে। শ্রমিক কর্মীরা যদি আন্দোলন করে, শ্রমিকরা বলে যদি আমরা কাজ করবো না বা 2 ঘন্টা কর্মবিরতি দেবো, তাহলে এটা ব্যবসা প্রতিষ্ঠানেরই ক্ষতি হয় এবং এটা সরাসরি ক্ষতি হয়। এই জন্য প্রত্যক্ষ বলা হয়েছে। এরপর আছে প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি। আছে প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি। নিজস্ব সংস্কৃতি মানে কি? প্রতিষ্ঠানের নিজস্ব গান বাজনার বিষয় না। প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি হলো যে প্রতিষ্ঠানটি যদি তোমার বিস্কুটের ফ্যাক্টরি হয়, তো এদের নিজস্ব কিছু সংস্কৃতি থাকতে পারে, যে এরা টোস্ট বিস্কুট তৈরি করবে, এরা মিষ্টি বিস্কুট তৈরি করবে, পাশাপাশি ডায়াবেটিস রোগীদের জন্য একটা ডায়াসল্ট বিস্কুট তৈরি করবে। এইটা প্রতিষ্ঠানের নিজস্ব ইচ্ছা। এখন সব বিস্কুট কোম্পানি যে ওই একই রকমভাবে করবে তা কিন্তু নয়। প্রত্যেক প্রতিষ্ঠানে আলাদা আলাদা নিজস্ব কিছু রুচি, নিজস্ব কিছু সংস্কৃতি, নিজস্ব কিছু ধারা থাকে, সেগুলো ব্যবসায়ীকে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। যেমন আমরা যদি কিছু উদাহরণ দিই, যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি, যারা প্রথম তাদের কার্যক্রম শুরু করেছে, ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে কিন্তু ঔষধ নিয়ে।
পরবর্তীতে দেখা গেল প্রসাধন সামগ্রীর দিকে তারা তাদের ব্যবসার কর্মকাণ্ড বিস্তৃত করেছে। এখন তোমার দেখা যায় যে রান্নার কিছু সামগ্রীর ক্ষেত্রেও আমরা স্কোয়ারের পণ্য সামগ্রী দেখতে পাই। এগুলো হচ্ছে প্রত্যেক প্রতিষ্ঠানের আলাদা আলাদা নিজস্ব স্টাইল, নিজস্ব সংস্কৃতি বলা যায়। এরপর আছে আমাদের প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধা। এইটা প্রতিষ্ঠানকে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে যে প্রতিষ্ঠানের নিজস্ব সুযোগ সুবিধা। নিজস্ব সুযোগ সুবিধা হলো যে একটা প্রতিষ্ঠানে কি কি বিষয়ের উপস্থিতি আছে যা প্রতিষ্ঠানকে সেই ধরনের বা সেই মানের পণ্য তৈরি করতে, তারা পণ্য তৈরি করতে, মানসম্মত পণ্য তৈরি করতে ভালো সুবিধা দেয়, ভালো সুযোগ দেয়। তো এই নিজস্ব সুযোগ সুবিধাগুলা প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। নিজস্ব সুযোগ সুবিধা কম থাকলে প্রতিষ্ঠানকে বাইরে থেকে সেগুলো সংগ্রহ করে নিয়ে আসতে হয়, এটাও যেমন প্রতিষ্ঠানের জন্য ঠিক না। আবার নিজস্ব সুযোগ সুবিধা অতিরিক্ত থাকলে এটার কিছু সুবিধাও পাওয়া যায়, যেটা অন্যজনকে সরবরাহ করা যায় এবং তার বিনিময়েও কিন্তু কিছু মুনাফা উপার্জন করা সম্ভব হয়। এগুলো ব্যবসায়ীকে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। এখন আমরা আসবো আভ্যন্তরীণ, আমরা একটু লিখি যে আভ্যন্তরীণ পরিবেশের উপাদানগুলো যা ব্যবসায়ীকে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। এরপর আছে বাহ্যিক পরিবেশের উপাদানসমূহ। আমরা দেখি যে বাহ্যিক যে পরিবেশ, এখানে কিন্তু আমরা যে পরিবেশগুলো নিয়ে আলোচনা করছি যে আমাদের চারপাশে যা সবই আমাদের পরিবেশের মধ্যে পড়ে, কিন্তু যখন আমরা ব্যবসা নিয়ে আলোচনা করব তখন আমরা দেখব যে প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে বিষয়গুলোর উপস্থিতি আছে সেটা কিন্তু প্রতিষ্ঠানের অভ্যন্তরের পরিবেশ। আমরা বলি না তোমার বাসার পরিবেশটা কেমন, হ্যাঁ আমার বাসার পরিবেশটা ভালো, আমার বাসার পরিবেশটা অত শৃঙ্খলা না, এই যে সবই কিন্তু পরিবেশ। এখন আমরা দেখব যে বাকি পরিবেশের যে উপাদানগুলো আছে সেটা কি, সেটার প্রথমে আসতেছে আমাদের প্রতিযোগী। একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রতিযোগী ব্যবসা প্রতিষ্ঠান তাদের জন্য কিন্তু অনেক বড় ধরনের প্রভাব বিস্তার করে। বাজারে আমরা যদি কি বলে, আমরা তোমার সাবান যে ব্যবহার করি, যে এই সাবানটা কি তোমার কাপড় কাচা সাবান, আমরা যদি গায়ে মাখা সাবানের কথা বলো, যে এটা কি আমরা শুধু একটা কোম্পানিরই দেখতে পাই? তুমি যদি দোকানে যাও অনেকগুলো কোম্পানির কিন্তু বিভিন্ন ধরনের সাবান দেখতে পাবে। তাহলে এই যে সাবান যে প্রতিষ্ঠানগুলো উৎপাদন করছে তারা কিন্তু প্রতিযোগী পণ্য কিন্তু পাশাপাশি পেয়ে যাচ্ছে। এবং এটা বাহ্যিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান যে প্রতিযোগী প্রতিষ্ঠানকে বিবেচনা করে তবেই ব্যবসায়ে তাদের পরবর্তী সিদ্ধান্ত, পরবর্তী কৌশল, পরবর্তী মান নির্ধারণ, পরবর্তী ব্যয় নির্ধারণ বা পরবর্তী দাম নির্ধারণ সবগুলোই করতে হবে। এই জন্য প্রতিযোগিতা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আছে ক্রেতা বা ভোক্তা। প্রতিযোগীর পরে যে বিষয়টা আসতেছে ক্রেতা বা ভোক্তা। ক্রেতা ভোক্তা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য বাহ্যিকের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উপাদান। কারণ হচ্ছে যে পণ্য সামগ্রী উৎপাদন করা হলে সেটা কিনবে কে? ক্রেতা বা ভোক্তা। কিনবে কে? ক্রেতা বা ভোক্তা। তাহলে ক্রেতা বা ভোক্তার চাহিদা, রুচি, ইচ্ছা, অনিচ্ছা, তাদের ক্রয় ক্ষমতা সবগুলোর উপর ভিত্তি করে কী করতে হবে? ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রম সম্প্রসারণ করা বা চালানো বা পরিচালনা করা সেগুলো করতে হবে। বাজারে ক্রেতারা বা ভোক্তারা কী মানের পণ্য চাচ্ছে বা কোন ধরনের পণ্য চাচ্ছে সেগুলোর উপর ভিত্তি করেই কিন্তু দেখা যায় যে বছরে বছরে পণ্য সামগ্রীর লুক বা তোমার আকৃতি বা তাদের যে দাম এগুলো কিন্তু ভিন্ন রকম হয়ে থাকে। এরপরে ক্রেতা বা ভোক্তার পরে আছে তোমাদের যে সরবরাহকারী। সরবরাহকারী কারা? যারা চাল উৎপাদন করে সেই কৃষকের কাছ থেকে সরাসরি কি আমরা ধান উৎপাদন করে তাদের কাছ থেকে কি আমরা ধান কিনে এনে ভাঙায়ে তারপরে আমরা চাল তৈরি করে আমরা খেতে পারি? আমাদের কিন্তু নির্ভর করতে হয় সরবরাহকারীদের উপর, সাপ্লায়ার যাদেরকে বলে, যারা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য সামগ্রী খুচরা ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেয় এবং যার মাধ্যমে আমরা ক্রেতা বা ভোক্তারা সেই পণ্য সামগ্রীর সুযোগ সুবিধাগুলো লাভ করতে পারি। মানে সেই পণ্য সামগ্রী ব্যবহার করার সুযোগ সুবিধা লাভ করতে পারি, কেনার সুযোগ সুবিধাটা লাভ করতে পারি। এই জন্য সরবরাহকারী ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কালকের নিউজে যেটা দেখলাম যে সারাদিন কারওয়ান বাজারে আলুর কোনো চালান ঢোকেনি, অর্থাৎ যেসব হিমাগারে এখন আলু
আছে সেখান থেকে কারওয়ান বাজার হলো ঢাকার ক্ষেত্রে, রাজধানীর ক্ষেত্রে একটা অন্যতম বৃহৎ বাজার, এবং সেখানে কোনো প্রকার আলু দিতেন। মানে আলুর কথা কেন বলা হয়েছে বা খবরে কেন আসলো, যে ইদানিংকালে তোমরা সবাই জানো যে দামটা একটু বেড়েছে। যেহেতু ব্যবসা শিক্ষা শাখার আমরা শিক্ষক হিসেবে এই বিষয়গুলো, সাম্প্রতিক বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয়। তাহলে এই যে সরবরাহকারীরা কালকে বৃহৎ বাজারে আলু দেয় নাই, তার মানে কি আলুর সরবরাহ কম আনা হয়েছে, তার ফলে দেখা যাচ্ছে যে 50 টাকার আলু 50 টাকাই রয়ে গেছে, ওটা কিন্তু কমার আর কোনো সুযোগ নেই। কিন্তু পর্যাপ্ত সরবরাহ কিন্তু সারা দেশের বিভিন্ন হিমাগারে রয়ে গেছে। এই আলুটি যদি সঠিক সময়ে তোমার ওই বড় বৃহৎ বাজারগুলোতে আসতে পারে, তাহলে অটোমেটিকলি কি সেই পণ্য হিমাগার থেকে যখন বাইরের বাজারে চলে আসবে, তখন পচনের ভয়েও বিক্রি করার সুযোগটা বা বিক্রি করার চেষ্টাটা থাকবে, তার ফলে জিনিসের পণ্যের মূল্য কিন্তু কমে যায়। এরপরে আসে আমাদের মধ্যস্থ ব্যবসায়ী। দেখো মধ্যস্থ ব্যবসায়ী কারা? মধ্যস্থ ব্যবসায়ী হচ্ছে যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে পণ্য সামগ্রী খুচরা কারবারের মাঝখানে এনে পৌঁছে দেয়, এরা হলো মধ্যস্থ ব্যবসায়ী। পাইকার যারা কি করে, যে তারা কিন্তু উৎপাদনকারী প্রতিষ্ঠান না, তারা উৎপাদনকারীর কাছ থেকে একটা দামে কিনে এনে খুচরা কারবারির কাছে তাদের মুনাফা যোগ করে আরেকটা দামে বিক্রি করে। আবার আমরা যারা ক্রেতা বা ভোক্তা, তারা আমরা খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে তাদের নির্ধারিত মূল্যে আবার সেই পণ্যটি পাই, তাদের নির্ধারিত, খুচরা ব্যবসায়ীদের নির্ধারিত। এখন এই মধ্যস্থ ব্যবসায়ীদের উপর মানে পরিবেশের যে বাহ্যিক উপাদান হিসেবে ব্যবসার একটা প্রত্যক্ষ প্রভাব কেন পড়ে জানো, যে এই যে পাইকাররা যদি সঠিক সময়ে পণ্য সরবরাহ না করে, তাহলে পণ্যের বাজারে যে এই পণ্যটি সাপ্লাই নেই, বলে যে সরবরাহ নেই, তার মানে এই পণ্যটি আসতেছে না, তখন কি হয় যে চাহিদা বেশি থাকার সাপেক্ষে পণ্যের মূল্য কিন্তু বেড়ে যায়। এই জন্য মধ্যস্থ ব্যবসায়ীদের উপর ব্যবসা প্রতিষ্ঠানের একটা প্রত্যক্ষ প্রভাব কিন্তু রয়েই যায়। পাশাপাশি আছে আমাদের যে কৌশলগত মিত্র। ব্যবসা বাণিজ্য করতে গেলে শুধুমাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান আর খুচরা ব্যবসায়ী, ক্রেতা ভোক্তা এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে না। ব্যবসা করতে গেলে পাশাপাশি অন্য কিছু প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন কারণে জড়িয়ে যেতে হয়। তো এই কৌশলগত মিত্রদেরকে বাদ দিয়েও কিন্তু ব্যবসার কাজগুলো করা যাবে না। যেমন পণ্য সরবরাহ করে নিয়ে আসতে গেলে পরিবহন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন পরিবহনের বিষয়টা, পরিবহন মালিকদের সঙ্গে সম্পর্ক রাখা বা তাদের সঙ্গে মানিয়ে গুছিয়ে চললে তাহলে সময় মতো পণ্য সরবরাহ হবে। 1 2 নম্বর হলো ব্যবসা করতে গেলে যে ব্যবসার ক্ষেত্রে কিছু সহযোগী প্রতিষ্ঠান লাগে, তো সেই সহযোগী প্রতিষ্ঠান কিন্তু তাদের মিত্রস্বরূপ অর্থাৎ বন্ধুস্বরূপ। তো তাদেরকে বাদ দিয়ে কিন্তু ব্যবসায়ের কার্যক্রমগুলো তোমার যেটাকে আমরা বলি যে খুব সহজভাবে সুন্দরভাবে চলতে পারে না, এদের প্রয়োজন হয়। তাই ব্যবসায়ের ক্ষেত্রে এদেরকে বাদ দিয়ে কোনো কিছু চিন্তা করা যায় না। এরপর আছে সরকারি সংস্থা। এখন আলুর কথা যখন তোমাদের সঙ্গে বললাম, তখন একটা জিনিস যেটা পত্রিকায় দেখলাম, নিউজে দেখলাম যে কালকে সরবরাহ আসে নাই কারওয়ান বাজার, আর পত্রিকায় দেখলাম যে সরকারি সংস্থা টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের বাণিজ্যের একটি সংস্থা, তারা আলু ন্যায্য মূল্যে ট্রাকে করে বিভিন্ন জায়গায় বিক্রি করবে, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। তো সরকারি সংস্থা কিন্তু যখন বাজার নিয়ন্ত্রণ পরিচালনা করবে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের হাত দেবে বা নিয়ন্ত্রণের দায়িত্ব নেবে, তখন সরকারি সংস্থার বাইরে গিয়ে কিন্তু কোনো কিছু করা যাবে না। সেই ক্ষেত্রে এখন সরকারি সংস্থাগুলো যদি 25 টাকা কেজি দরে আলু বিক্রি করে, তাহলে মানুষ কী করবে? দীর্ঘ সময় লাইন ধরে দাঁড়িয়ে হলেও ওই 25 টাকা কেজি দরে আলু কিনবে, বরং দ্বিগুণ দামে 50 টাকা কেজি দরে কিন্তু আলু কিনতে যাবে না। কারণ আমাদের দেশ কিন্তু উন্নয়নশীল দেশ, প্রত্যেক মানুষের কাছে এমন পরিমাণ টাকা নেই যে তারা শুধুমাত্র একটি পণ্যের ক্ষেত্রেই দ্বিগুণ দাম দিতে পারে, বা অনেক নিম্নবিত্ত বা মধ্যবিত্ত আছে যাদের এই পণ্যের দাম দ্বিগুণ হয়ে গেলে তাদের দেখা যায় যে মাসের বাজেটের ক্ষেত্রে অনেক কিছু কাটছাট করে তারপর জীবনযাত্রা নির্বাহ করতে হয়। তো আমাদের বিষয়টা হচ্ছে সরকারি সংস্থা। সরকারি সংস্থা যখন বাজার ব্যবসা প্রতিষ্ঠানের উপর নিয়ন্ত্রণের দায়িত্ব গ্রহণ করবে, তখন সরকারি সংস্থাকে বাদ দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান কোনো কিছুই করতে পারবে না। এবং সরকারি সংস্থাগুলো এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন
অনৈতিক বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন সময় পরিচালনা বা নিয়ন্ত্রণের হাত দেয় বা নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়ে নেয়। সেই জন্য ব্যবসার ক্ষেত্রে এগুলো কিন্তু বাহ্যিক পরিবেশের উপাদান, যা প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে, এবং এগুলো বুঝেই তারপরে একটা ব্যবসা প্রতিষ্ঠানকে চালাতে হবে, এবং যাতে জনগণের কাছে সহজে সুন্দরভাবে তাদের পণ্য সামগ্রী পৌঁছে দিতে পারে। এই সমস্ত বিষয়গুলো যদি না মানে, অভ্যন্তরীণ পরিবেশের উপাদানগুলো বা বাহ্যিক পরিবেশের উপাদানগুলোকে যদি না মেনে বা এদের দিকগুলো চিন্তা না করে, ভবিষ্যৎ চিন্তা না করে, এই বিষয়গুলোর যে কী প্রভাব পড়তে পারে এগুলো যদি চিন্তা না করে করা হয়, তাহলে এক ধারায় যদি কাজগুলো করা হয়, তাহলে দেখা যাবে কি যে ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু খুব বেশি সফল হতে পারছে না। আজকে আমরা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উদাহরণ দিলাম এই কারণে যে ওষুধের ক্ষেত্রে এরা যেমন মানটা বজায় রাখতে পেরেছে, পাশাপাশি দেখা গেছে যে প্রসাধন সামগ্রীর ক্ষেত্রেও তারা ভালো অবস্থানে গেছে, এবং পাশাপাশি এদের মানের কারণে আমাদের যে রান্নার ক্ষেত্রে ব্যবসায়ের যে উপাদানগুলো ব্যবসায়ের যে পণ্যগুলো বাজারে ছেড়েছে, তারা শুধু তাদের মানের জন্য কিন্তু বাজার দখল করে রাখতে পেরেছে। সুতরাং ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে, ব্যবসার কার্যক্রম যদি আমরা সম্প্রসারিত করতে চাই, তাহলে আমাদের আভ্যন্তরীণ পরিবেশের উপাদান এবং বাহ্যিক পরিবেশের এই উপাদানগুলোকে মাথায় নিয়ে তবে কার্যক্রম পরিচালনা করতে হবে।